আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, আর যার সভাপতিত্বে আজকের এখানের এই সমাবেশ মণ্ডল সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয় এবং ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী অলোক রায় মহোদয়, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, এবং এই এলাকার মা ও বোনেরা এবং গুণীজনেরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই প্রথম যে একটা লোকসভার ইলেকশন, কোন রকম এন্টি ইনকামবেন্সির কোনো স্থান নেই। এই প্রথম হলো। অন্যান্য বছর আমরা কি দেখতাম যে একটা এন্টি ইনকামবেন্সি থাকতো, সেটা কিন্তু নেই। এই যে 18তম যে লোকসভার যে ইলেকশন হচ্ছে, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। আগে বিভিন্ন কারণে স্ক্যামের বা ইত্যাদি নানা রকম থাকতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে দায়িত্ববান নিয়েছেন প্রধানমন্ত্রীত্বে, ওনাদের কাছে কিন্তু কোনো ইস্যু নেই। ওনারা কি বলছেন? ওনারা বলছেন গণতন্ত্র নেই, আমাদের সংবিধান রক্ষার্থে আমাদের এবারের ইলেকশন, সংবিধান বাঁচাতে হবে। এই দুটো যে কথা ওনারা বারংবার বলছেন, গণতন্ত্রের কথা যে বামপন্থীরা বলছেন, আপনারা ৩৫ বছর ত্রিপুরাতে রাজ করেছেন, কোথায় ছিল গণতন্ত্র? বুকের বাতাস বলতেন, গণতন্ত্রের বুকের বাতাস। সবাই জানে কি ধরনের গণতন্ত্র আপনারা করেছেন। গতকালও আমি সাউথ ডিস্ট্রিক্টে আমি সেখানে গিয়েছিলাম, সেখানে ৬৯ জন কংগ্রেস করার বিরোধী দল করাতে সেখানে ওনাদেরকে শহীদ করেছেন। কোথায় গেল গণতন্ত্র? চানমোহন ত্রিপুরাকে ওরা খুন করেছে, কোথায় গেল সেই গণতন্ত্র? ওনাদের নিজ যে আপনার ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, উনি খুন হয়েছেন, সবাই জানেন। কোথায় গেল গণতন্ত্র? পরিমল সাহার খুন হয়েছে, কোথায় গেল গণতন্ত্র? আমাদের এসডিএম সুগ্রাম দেববর্মা, ওনার অফিসের ভিতর ঢুকে ওনাকে খুন করা হয়েছে। সারা ত্রিপুরাতে যেখানে যায় খালি এই খুন আর খুন। মানুষকে ভয় দেখানোর যে রাজনীতি আমরা দেখে এসেছি, কোথায় গেল গণতন্ত্র? ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষক বা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যতক্ষণ না এই কমিউনিস্টদের দলে নাম লিখিয়েছে, ততক্ষণ ধরে ওরা ভালো লোক নয়। তারা মানে ভালো লোকের সংজ্ঞা হচ্ছে যদি কমিউনিজমে যদি বিশ্বাস করেন বা কমিউনিস্ট দলে থাকেন, তবেই ওনাদেরকে বলা হয় গুড ম্যান। এই তো ছিল আপনাদের গণতন্ত্র। ট্রান্সফারের ভয় দেখিয়ে মানুষকে তাদের মনের যে ইচ্ছা সেটাকে দাবিয়ে রেখেছিল। কোথায় গেল গণতন্ত্র? যে কোনো জায়গায় যে কোনো কমিটি হতো, একটা খিচুড়ি কমিটিও যদি হয়, সেখানে ওই আমাদের লোক থাকতে হবে, এরকম অবস্থা ছিল। স্কুল কলেজে আমরা দেখতাম কি অবস্থা ছিল। সেখানে কলেজের মধ্যে মানে তাদের দলের হতে হবে, আদারওয়াইজ কাউকে রিকগনাইজ আমরা করি না। সমস্ত কলেজ স্কুলে অস্থিরতার এক পরিবেশ, খুন খারাপির একটা পরিবেশ ছিল। যারা গার্জিয়ানরা ছিল তাদের ছেলে মেয়েদের পাঠাতে ভয় পেত, বাধ্য হয়ে ওদের দলে নাম লেখাতো। ওদের যে স্কুলের, এদের যে কলেজের বা এদের যে এসএফআই এর যে সংগঠন ছিল, তার মধ্যে নাম লেখাতে হয়। মনের থেকে কিন্তু ওরা এই সংগঠন করেনি,
গণতন্ত্রের বুলি আওড়াতো, কিন্তু গণতন্ত্রকে ওরা মানত না। ওনাদের বাইলজ আমি কিছুদিন আগেও আমি পড়ছিলাম, সেখানে লেখা আছে বাধ্য হয়ে এখন গণতন্ত্রের কথা ওনারা বলছেন, আসলে গণতন্ত্র ওরা মানেন না। আর এখন বলছেন গণতন্ত্রকে উদ্ধারের জন্য ইন্ডি জোটকে ভোট দেওয়ার জন্য। গণতন্ত্র ওরা তো মানে না, কখনোই মানত না ওরা। আজকে সংবিধানের কথা বলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, 370 ধারা, যে আর্টিকেল 370, সংবিধান বাঁচানোর জন্য সেটাকে বিলুপ করেছে। আর ওনার সংবিধানের কথা বলছেন 35A। আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে বি.আর. আম্বেদকরজি কোনোদিন বলিনি যে এক দেশের মধ্যে যে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান। সংবিধানে তো এটা লেখা ছিল না। তো সংবিধান কে বাঁচিয়েছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাঁচিয়েছেন। আর আজকে আপনারা বলছেন সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। ট্রিপল তালাক, সেটা যারা আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মা বোনেরা আছেন তাদেরকে সংবিধান রক্ষার্থে এই ট্রিপল তালাক সেটাকে বিলুপ করেছে। তো কে সংবিধান বাঁচালো? আজকে আমাদের আস্থা রাম, প্রভু রামের কথা আমরা বলি। এই রামকে নিয়ে কত ধরনের, কত 500 বছর ধরে কত লোক তাদের প্রাণ বলিদান হয়েছেন। আজকে এই প্রথম রামনবমীর দিন মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন বলছিলেন প্রথমবার এই 500 বছর পর উনি টেন্ট থেকে প্রভু রাম তার নিজের জায়গায় অযোধ্যা রাম মন্দিরে প্রথম উনি থাকবেন, আর সেখানে রামনবমী পালন হবে। এটা কে করেছেন? মাননীয় প্রধানমন্ত্রীজি। কোথায় ওদের তো কোনো রকম আমরা এই বিষয়ে আমরা দেখি না কোনো সময়। সব বিষয়গুলো যত সমস্যা, এগুলো সৃষ্টি করা সমস্ত সমস্যা নেহরুর সময়ে, সেইগুলো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো ঠিক করছেন একমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে সংবিধানের কথা বলছেন। আজকে ওবিসি সম্প্রদায়ের হোক বা এসসি সম্প্রদায়ের হোক, এসটি সম্প্রদায়ের হোক, সমস্ত বর্গের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রীজি এই সংবিধানের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে। আগে তো এটা করেনি ওরা। আজকে জনজাতিরা আমাদের সাথে কেন আসছে? এর মধ্যেও এই জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, কত জাতপাতের উপর রাজনীতি করে সংবিধানের বিরুদ্ধে গিয়ে ওরা এতদিন ধরে রাজনীতি করত, বলতো যে না আমরা কোন রকম জাতপাতের রাজনীতি করি না। অথচ সংবিধানের বিরুদ্ধে আজকে সংবিধান তাহলে কে বাঁচাচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচাচ্ছে। যে জাতপাত ছাড়াও রাজনীতি হয়, উনি কি বলছেন? ঠিক আছে, একটা সম্প্রদায়কে আমরা সামনের দিকে এগিয়ে দেব, কিন্তু ভোটের বাক্সে যাতে পরিণত না করি। উনি বলছেন আমার কাছে 4টা জাত আছে, মহিলা, গরিব, যুবক, কৃষক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে এই দেশের, এই সমাজের উন্নয়ন হবে। আজকে এখানে নির্বাচনী সমাবেশ, 18তম আমাদের লোকসভার ইলেকশন। এই ইলেকশন কিন্তু মানে এটা ভাবলে চলবে না যে সামান্য একটা ইলেকশন এসছে, ঠিক আছে আমরা যাব গিয়ে ভোট দেব। আগামী দিন এই তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, আগামী 100 বছর এই ভারত কোন দিকে যাবে তার দিশা নির্দেশিকা তৈরি করার জন্য এই ভোট আমাদের দিতে হবে। 2014-র আগে এই দেশ কোন দিকে যাবে কেউ ভাবত, মানে এমন একটা অবস্থা হয়েছিল এই দেশ থাকবে কি থাকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। আপনারা সবাই জানেন মিলিজুলি সরকার ছিল, আমাদের পার্লামেন্টের উপর আঘাত এনেছে এই পাকিস্তানের থেকে সমস্ত টেররিস্টরা এসে। বোম্বাইয়ের ঘটনা আপনারা জানেন কি অবস্থা, আমরা সবাই দেখতাম টেররিস্টরা এসে কি অবস্থা করেছিল সেখানে। আমাদের সোলজারদের গলা কেটে এই ভারতের মধ্যে, আমাদের দেশের মধ্যে এনে ফেলে দিত। সেই জায়গায় 2014-র পর থেকে আমরা দেখলাম কি
আগে তো কথায় কথায় দাঙ্গা, চারিদিকে হিন্দু মুসলিমের দাঙ্গা আমরা দেখতাম। সেই জায়গায় এক্ষণে আমরা দেখলাম কোনো জায়গার মধ্যে কোনো দাঙ্গা নেই, কিচ্ছু নেই। এবং শুধু তাই না, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে বুঝলো যে এই ভারত সেই ভারত নয়, এখন অন্য ভারত। এখন আর কিন্তু সে চায়নাও 10 বার চিন্তা করে যে আমি যে আমার এই ভূখণ্ডকে নিয়ে যাবে, অরুণাচল নিয়ে দাবি করে ইত্যাদি, খালি মুখে, সাহস পায় না কিছু করার। দেশ যদি শক্তিশালী হয়, দেশ যদি ঠিক থাকে, আপনার নিজের ঘর যদি ঠিক থাকে, আপনার বাউন্ডারি বাড়ির যদি ঠিক থাকে, তবে তো পরের কথা। দেশই শক্তিশালী না হলে তো লাভটা কি? আমরা কিন্তু অনেক সময় যে কমিউনিস্টরা একটা মাইন্ডসেট আমাদের করে দিয়েছে, ইলেকশন আসলেই আমরা বলি কি আমার বাড়ির যে রাস্তাটা ঠিক হয়নি, আমার ড্রেনটা ঠিক হয়নি। আরে এটা হচ্ছে লোকসভার ইলেকশন, দেশের ইলেকশন। দেশকে বাঁচালে তারপরে আসবে আপনার রাজ্য, রাজ্য বাঁচালে তারপর আসবে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত। তখনই ইলেকশনের সময় এই কথাগুলো হবে। এখন আগে আমার নিজের বাউন্ডারিটা আগে শক্তিশালী করি, আমার দেশকে আগে বাঁচাই। এই দেশকে বাঁচানোর শক্তি, আগামী দিন আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের দেশকে শক্তিশালী করতে গেলে আমাদের আর্মিদের, নেভেল এবং এয়ারফোর্স, তাদেরকে কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের মহিলাদের জন্য আগামী দিন কি চিন্তা ভাবনা করা হবে তার বিষয়ে চিন্তা, সমস্ত যারা বেকার তাদের কর্মসংস্থানের চিন্তা ভাবনা, পলিসি মেকিং এর যে চিন্তা, যখন সর্বভারতীয় স্তরে ঠিক হবে, তার ইলেকশন আজকে খুব ইম্পর্টেন্ট। এই 2014 পরে তৃতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসবে, তখন কি হবে আমি চিন্তা করছি। এত ডেভেলপমেন্ট এর আগে তো আমরা কোনোদিন দেখিনি। আজকে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ে, ওয়াটারওয়ে, চারিদিকে উন্নয়ন উন্নয়ন। আমাদের এখানে রোপওয়ে হচ্ছে এখন। আমি গত পরশুদিন ধর্মনগর থেকে আসছিলাম, 3.25 ঘন্টায় আমি চলে এসেছি আগরতলায়, এই বাই রোডে। এত সুন্দর রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। একটা মাত্র ছোট টিমটিমে একটা রাস্তা ছিল, NH-08, এই তো ছিল। আর এখন 6টা, আরো 4টা দিবে, অন প্রিন্সিপল ঠিক করেছে। তো আগে আমরা দেখিনি। আগে আগে আমার মনে আছে কমিউনিস্টরা বলতো ইউপিএ গভর্নমেন্টের সময় যে আমরা যেভাবে বলবো, যদি বলি দাঁড়াতে, কংগ্রেসের গভর্নমেন্টকে দাঁড়াবে, আর যদি বলবি বসতে, বসতে হবে। এরকম ছিল ওদের কমান্ড। কিন্তু কোথায়, তখন তো এই ত্রিপুরা এই আজকে যে রেলওয়ে এত ডেভেলপ করলো, তখন তো ইচ্ছে করলে এই কাজগুলো করতে পারতো। এই কাজগুলো তো ওরা করেননি। আজকে গণতন্ত্রের কথা বলছে, কংগ্রেসদের ইমার্জেন্সির কথা ভুলে গেছে ওরা। ওনাদের দলের লোককে পর্যন্ত জেলে পুরে দিয়েছে। আজকে ওরা বলছে গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। আমরা দেখেছি কি ধরনের গণতন্ত্র ওরা, এই পার্টি আমরা দেখেছি জুট আমলের বিভীষিকাময় এই রেকর্ড, এই পুরনো রেকর্ড বাজিয়ে বাজিয়ে 10 বছর আগে ওরা রাজত্ব করেছে। মানুষ চেয়েছিল যে ত্রিপুরাতে আবার তার একটা বিকল্প, একটা ব্যবস্থা, তার জন্য জোট কংগ্রেসকে দিয়েছিল। কিন্তু সেটা কি আমরা দেখলাম, আরো বিভীষিকাময়, আপনারা সবাই জানেন। আর সেটাকে রেকর্ড, পুরনো রেকর্ড বাজিয়ে বাজিয়ে আরো 25 বছর এই সিপিএম রাজত্ব করেছে। এখন আমি দেখলাম ওনাদের লিডার এখন বলছেন, বেরিয়ে এসছে অদ্ভুত। আগে তো লাল টুপি পরতো ওটা, এখন দেখলাম কি একটা অদ্ভুত ধরনের টুপি টুপি পরে, ইন্ডি, যে ওদের নতুন যে এদের অ্যালায়েন্স হয়েছে। তো লজ্জা হয় যে কংগ্রেস সিপিএম জোট বলে না, বলে ইন্ডি জোট। আমরা বাধ্য হয়েছি এখন কংগ্রেসকে সাপোর্ট করার জন্য। বলে কি করে, লজ্জা হওয়া উচিত যে হাতে এখনো যে খুন এখনো শুকায়নি, তাদের সাথে হাত মিলিয়েছে। অদ্ভুত। এবং একই সে মঞ্চে বসে বলছে আমাদের কংগ্রেস প্রার্থী, ওনাকে ভোট দিন। আর সিপিএম এর ওখানে গিয়ে কংগ্রেস বলছে আমাদের পার্টি, এবং সম্বোধন করছে কমরেড ভাই, আপনারা সবাই জেগে উঠুন। আরে অদ্ভুত।
1977-78-এ ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম ঢুকেছে সবাই আমরা জানি। ত্রিপুরার মানুষ এন্টি কমিউনিস্ট, কিন্তু এই ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ওরা এই ত্রিপুরাতে চলে এসছে। তৎকালীন মুখ্যমন্ত্রী, আমার এখনো মনে আছে, উনি বারবার বলছেন, সুকুমার সেনগুপ্ত, যে আমাকে তো ওরা সরায়নি, কিন্তু ত্রিপুরাতে এই কমিউনিস্টদের গোড়াপত্তন করেছে। এখনো মনে আছে এই কথাটা বলতে। আমরা আগে এ টিম বি টিম বলতাম, আমরাও শুনতাম, কনফিউশন করতাম, আরে কি বলার জন্য বলে। কিন্তু এবার তো পরিষ্কার হয়ে গেল যে এই আদুলির এই পিঠ আর ওই পিঠ একদম ক্লিয়ার হয়ে গেল। এবার কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত, মানে এই জিনিসটাও দেখে যেতে হবে। কিন্তু তার জন্য যেভাবে বিভিন্ন ভাবে একটা মিথ্যাকে এই গোয়েবেলসের কায়দায় যেভাবে বলেন যে দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান বাঁচাতে হবে, যেভাবে বলে, মানে অদ্ভুত লাগে আমার। আর এই মিথ্যা কথার তো একটা মানে লিমিট আছে। এই যে হিটলারের যে প্রচার সচিব, সেই গোয়েবেল সাহেবের, সেটা কিন্তু ওরা রক্ত করে বলেছে, বলতে থাকো, মিথ্যা বলতে থাকো, বারবার মানুষকে কনফিউজ করো, আর কনফিউশনের মাধ্যমে এর থেকে ভোলা মাছের জল ধরো, এই তো অবস্থা। কিন্তু এখন আমাদের সাথে কে আছেন? আমাদের গার্জিয়ান নরেন্দ্র মোদীজি। একটা গরিব ফ্যামিলির থেকে বেরিয়ে এসছে, একটা চাইওয়ালা আজকে আপনাদের স্বপ্ন দেখাচ্ছে। এই ফ্যামিলি পার্টিগুলো, এর জন্য ওরা সমস্যায় পড়ে গেছে, যে একটা গরিব মানুষ আমাদের আজকে শেখাচ্ছে। আরে আমরা এতদিন ধরে রাজ করেছি, এতগুলো ফ্যামিলিয়াল পার্টি, আপনারা দেখুন যতগুলো ফ্যামিলিয়াল পার্টি আছে সব একসাথে নিজেদের এক্সিস্টেন্সের জন্য, মানুষকে ভুল বুঝানোর জন্য এই কাজগুলো করছে। আজকে জনজাতিরা আমাদের সাথে এসছে, আগে আইপিএফটি আমাদের সাথে ছিল, এখন তিপ্রামতো আমাদের সাথে এসছে। বুঝে গেছে যে জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় একমাত্র সেটা মোদিজিই করতে পারবে। এই সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর এইভাবে যেভাবে প্রয়াস একমাত্র মোদিজি করতে পারবে, এবং সেটা হবে। এবং সেই কারণেই এখানে আমার মা বোনেরা আছেন, আপনারা জানেন যে এসএসজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল। মাত্র 4000 মতো এসএসজি গ্রুপ ছিল এই ত্রিপুরাতে, এখন কত হয়েছে? আমাদের 56,000-এর উপরে আমাদের এসএসজি গ্রুপ হয়েছে। প্রায় 5 লাখ মহিলা এর সাথে যুক্ত হয়েছে, নিজেদের ঘরের কাজও করছে, আবার নিজেদের প্রোডাক্ট বিভিন্নভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওরা নিজেদের প্রোডাক্ট এখন বানাচ্ছে। ওরা কেউ কৃষির সাথে যুক্ত, কেউ গরু পালনে যুক্ত, বিভিন্নভাবে কেউ ফিশারিতে আছে। তারা এখন যেটা বলছেন যে আর্থসামাজিক উন্নয়ন, সেই কাজটা এখন করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 80 কোটি মানুষকে খাদ্য সুরক্ষা দিচ্ছেন, ভাবুন তো। এবং শুধু তাই নয়, এই যে এক দেশ এক রেশন কার্ড, এর মাধ্যমে বিনামূল্যে উনি আগামী আরো 5 বছরের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছেন। প্রধানমন্ত্রীজি বারবার যে কথাটা বলেন যে আমরা সবাইকে সম্মান দিতে জানি। আমরাও এখানে রাজ ফ্যামিলির মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, আমরা জানি যে মহারাজারা অনেক কাজ করে গেছেন ত্রিপুরার জন্য। রাজ বাজার, যে মহারাজগঞ্জ বাজারেই বলুন, সেই রানীর বাজারেই বলুন, বিভিন্ন জায়গায় যেখানে দেখবেন মহারাজাদের মানে কীর্তি আমরা জানি, সেখানে আজকে কলেজ বলুন, স্কুল বলুন, সব জায়গায় আমরা ওনাদের মন্দির বলুন, সব জায়গায় ওনারা কিন্তু অনেক কাজ করে গেছেন, রাস্তাঘাট সব। তো ওনাদের আমরা সম্মান কেন দেব না? আমরা ভারতীয় জনতা পার্টি যখন আসলাম, মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা সম্মান দিলাম, ওনার জন্মদিনকে আমরা ছুটি ঘোষণা করলাম 19 আগস্ট, আমরা ছুটি ঘোষণা করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে উনার নামে, এই যে সিঙ্গারবিল এয়ারপোর্ট পরে আগরতলা এয়ারপোর্ট হয়েছে উনার নামে, কারণ সিঙ্গারবিল এয়ারপোর্ট উনার সময় 1942 সনের শেষের দিকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে, এই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি করেছিলেন। তাকে সম্মান দেওয়ার জন্য উনার নামে এই এয়ারপোর্ট প্রধানমন্ত্রী যে এসে নামাঙ্কিত করেন।
কামানচিমনিতে যে 0 পয়েন্ট যেটা আছে সেখানেও আমরা প্রধান এই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি। প্রায় 5 ফুটের একটা মানে মূর্তি আমরা এর মধ্যে এয়ারপোর্টের সামনে আমরা বসিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা গড়িয়া পূজা হোক, গড়িয়া পূজার 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। এই যে আমরা মেলবন্ধন আমরা চাইছি, আগে কি করতো জাতি জনজাতি তাদের মধ্যে একটা ডিভাইড করো, এবং এই জনজাতিদের তাদের সম্মান দেওয়ার জন্য 15ই নভেম্বর আমরা ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন সেটাকে প্রধানমন্ত্রীজি জনজাতীয় গৌরব দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখুন এখানে যে সৌভাগ্য স্কিম, সৌভাগ্য যোজনা, সেখানে 1,32,000 মানুষের ইলেকট্রিফিকেশনের ফ্রি ইলেকট্রিফিকেশনের যে কানেকশন সেটা আমাদের এই সরকার দিয়েছে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা এখন পর্যন্ত প্রায় 4,50,000 মানুষকে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 3,90,000 সেই যে আবাস যোজনার গ্রামীণ এবং সড়ক সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কাজের মাধ্যমে আমরা কিন্তু পরিচয় দিতে চাই। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটা কি সারা ভারত পৃথিবীর মধ্যে যে এত বড় একটা যোজনা 5 লক্ষ টাকা করে মানুষকে দেবে প্রতি বছরে, এটা নিয়ে কত হইচই। কিন্তু আজকে আমরা দেখছি যে এই আয়ুষ্মান ভারতের কার্ড আমাদের টার্গেট ছিল প্রায় 13 থেকে 14 লক্ষ মানুষের টার্গেট করেছিলাম, এবং 100% তার স্যাচুরেশন পয়েন্ট হয়েছে। তারপরেও দেখা গেল যে অনেক লোক যে ক্রাইটেরিয়া আছে বিপিএল এবং অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে তাতে করে সবার কাভারেজ হচ্ছিল না। আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, আমার এখানে প্রায়শ বহু লোক আসে, বলে যে আমরা তো এর মধ্যে পড়ি না। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই কায়দা, একই 5 লক্ষ করে পাবে এবং প্রতি বছর পাবে, এবং সেই দিশায় খালি কার্ডের চেহারাটা পাল্টাবে, সেটাও আমরা ইনোগ্রেট করে দিয়েছি। তো আমরা মানুষের সাথে থাকতে চাই। মানুষ আমাদেরকে নির্বাচন করে এবং সংখ্যাধিক্যের কারণে আমরা মন্ত্রিসভা তৈরি করি, কিন্তু ভুললে চলবে না কোনো অবস্থায় যে আমরা মানুষের প্রতিনিধি, সেই কাজটা আমরা করছি। জল জীবন মিশনের জলের কোনো বিকল্প হয় না। 3% আমরা শুরু করেছিলাম, এখন প্রায় 76% উপরে সেই আমরা নলসের জল, সেই কাজটা আমরা করছি। বিভিন্ন জায়গার মধ্যে জলের সোর্স নেই, অসুবিধা হয়, ইনোভেটিভ আইডিয়া নিয়ে সেখানে আমরা ব্যবস্থা করছি জনজাতি এলাকায়। এখন আগে তো খুব বাজে অবস্থা ছিল, আপনারা টেলিভিশনে দেখতেন বিভিন্ন জায়গায়। অর্থাৎ আমরা চাই যে সবার কাছে যে সব মৌলিক যে সমস্যা বা চাহিদা সেগুলো পূরণ করার জন্য প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনার মধ্যে এখন পর্যন্ত ত্রিপুরাতে যে প্রধানমন্ত্রীজি নিজে দেখেছেন উনার মাকে যখন এই যে চুলা জ্বালাতো, উনার ধোঁয়া চোখে ওর মার আসতো, চোখ খারাপ হয়, আমরাও দেখেছি ছোটবেলায়। তো সেই জায়গায় উনি বললেন যে না, এইভাবে হবে না, আমি সব জায়গায় জায়গায় আমি এই গ্যাস কানেকশন আমি দেব। তো ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 3,11,000 মহিলাদের সেই গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন, আমরা সবাই জানি যে স্বচ্ছ ভারত মিশন একটা, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি লাল কেল্লা থেকে বললেন যে আমি শৌচালয় বানাবো, সবাই হাসাহাসি, বিরোধীরা অনেক সময় অট্টহাসিও করেছে, বিদ্রুপ করেছিলেন। সেই জায়গায় আজকে আমরা প্রায় 96% তার কমপ্লিশন। বাইরে যাতে ত্যাগ না করতে হয়, মলমূত্র না ত্যাগ করতে হয়, এর জন্য প্রধানমন্ত্রীজি কি করলেন যে সবাইকে এই শৌচালয় আমরা বানাবো। সেখানে প্রায় 96% আমরা কভার করে ফেলেছি। সোশিয়াল পেনশন, বিভিন্ন সামাজিক ভাতা, আপনারা সবাই জানেন যে সামাজিক ভাতা প্রায় 33 রকমের সামাজিক ভাতা আমরা ত্রিপুরা সরকার দিচ্ছি। এর মধ্যে আমরা প্রায় 4,10,000 ফ্যামিলিকে আমরা 10,000 যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা দিচ্ছি। এবং প্রথমে কত ছিল? 700 টাকা। 700 টাকার থেকে আমরা যখন এই গভর্নমেন্ট আসলো সেটাকে আমরা 1,000 করলাম, আর এক লাফে আমরা এটাকে 2,000 করলাম। আমাকে যখন বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে আমি কথা বলি, কোনো জায়গার মধ্যে 2,00,000 টাকা করে কোনো জায়গায় সামাজিক ভাতা দেওয়া হয় না, শুধুমাত্র ত্রিপুরাতেই সেটা দেওয়া হয়।
বন্ধুগণ, উনি তো প্রধানমন্ত্রী যে এমন লাখপতি দিদির কথা বলেন, প্রায় লাখপতি দিদি, আর মহিলা লাখপতি হবে, এটা তো কিরকম শুনতেও তো কিরকম লাগে। বানিয়েছেন, এবং সেটা কি কত ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 84,000 লাখপতি দিদি বানিয়েছেন ত্রিপুরাতে। আগামী দিন উনি বলেছেন ড্রোন দিদি বানাবেন। ড্রোন দিদিরও দিন আসছে, যে কৃষি কাজে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করবে। যে এই যে একটা চেষ্টা, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আর সেখানে বসে ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে, আপনি দেখুন আগে নর্থ ইস্টের মধ্যে টেররিস্টের আনাগোনা, কোথায় কোথায় অপহরণ, টাকা চাইতো, আপনারা ত্রিপুরাতেও দেখেছেন। এখন সবাই স্ট্রিম লাইনে আসছে। এনএলএফটির কিছুদিন আগেও বহু লোক এসে এখন সারেন্ডার করছে, বুঝতে পারছে যে শান্তি ছাড়া উপায় নাই। ওদেরকে ভুলবো জানা হয়েছিল। নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের কনক্লেভে যখন আমি বসি, তখন মুখ্যমন্ত্রীরা বলেন যে এতদিনে মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষে আছি। ভাবুন আপনারা, নর্থ ইস্ট এমন একটা অবস্থা ছিল, ওরা ফিল করছে যে আমরা এখন ভারতীয়, এই যে অবস্থাটা সেটা এসছে। এবং আপনারা সবচেয়ে বেশি যদি আমরা লাভবান হই, ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই অ্যাক্টিভ পুলিশের কারণে। আজকে হীরা মডেল উনি দিয়েছেন আমাদেরকে প্রধানমন্ত্রীজি। তো সব দিকে উন্নয়নেই উন্নয়ন। এই কারণে আমি বলছি এবারের ইলেকশন এতগুলো প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আমাদের 2018-তে উনি এই যে জগদ্দল পাথরকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটি এখন তো তীব্রমতো চলে এসছে, তো এই সরকারকে 2018-তে যখন বসালেন, তা আমাদেরও উচিত যে উনাকে দুটো এই যে এমপির যে আমাদের আসন সেটা আমাদের দেওয়া। এবং 2019-এ আমরা দিয়েছি ভারতীয় জনতা পার্টির, কিন্তু বিজেপির কোনো লোকসভার কোনো আমাদের সদস্য বা সদস্যা ছিলেন না, সেখানে আমরা 19-এ দিয়েছি। 2023-এও আমরা যখন ইলেকশন করি, এমন এক এই অশুভ জোট, আমাকে আজকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন অশুভ জোট বলেন, তা আমি বললাম এই কারণে আমি এদেরকে অশুভ জোট বলি। 2023-এ এই দুই অশুভ জোট বলছিল যে ওরা নাকি চলে আসবে চলে আসবে, আমাদের মধ্যে অনেকে কনফিউশন হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়েও তারপর আমরা এই একমাত্র প্রধানমন্ত্রীজির জন্য এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবার আবার যখন আমাদের বাইপোল ইলেকশন হলো, আমি বারবার বলেছি, ওনারা বলছেন মাঝে মাঝে, এখন অবশ্য কম বলেন, যে এখানে চারিদিকে খালি অশান্তি অশান্তি, এখানে ভায়োলেন্স হয় ইত্যাদি। 2023-এ আমি বারবার বলেছি যে ত্রিপুরাতে এইরকম ইলেকশন আমরা করব। মানুষ আসলে শান্তি চায়, মানুষ চায় না যে কোনো জায়গায় একটা অশান্তির পরিবেশ হয়। বারবার বলেছি নির্বাচনোত্তর সন্ত্রাস, ইলেকশনের আগের সন্ত্রাস, ইলেকশনের সময় সন্ত্রাস, এগুলো তো আমরা দেখে এসেছিলাম। 2023-এ আমি বারবার বলেছি, আমি পার্টির প্রেসিডেন্টকেও বলেছি, উনিও বলেছেন আমাদের তরফ থেকে কোনো জায়গায় এই ধরনের যে অস্থিরতা তৈরি করার যে কায়দা, এগুলো আমরা করব না। এবং 2023-এর ইলেকশন আজকে ভারতবর্ষের বহু জায়গায় এটা সবাই আলোচনা করেন যে কিভাবে ত্রিপুরাতে এত সুন্দরভাবে একটা শান্তির পরিবেশে একটা ইলেকশন হলো। আজকে কি হলো, 2023-এর ইলেকশনের পরে এই বিরোধীরা পর্যন্ত বলেছেন ইলেকশনের রেজাল্ট এবং রেজাল্টের পরেও যে, এবং ধন্যবাদ দিয়েছেন কাকে, ইলেকশন কমিশনকে, যে এত বড় সুন্দর ইলেকশন করার পরে। আজকে বলছেন, ভুলে গেছেন এই যে মিথ্যা কথার যে মাস্টার, আজকে কিন্তু আবার বলছেন যে বিধানসভার ইলেকশন নাকি প্রহসন। এত মিথ্যা কথা বলেন, সেদিন একরকম বলেছেন, আজকে আরেক রকম বলছেন, মানে অদ্ভুত। আমি তো আজকে এক জায়গায় বললাম যে যে কংগ্রেসের এখন যারা নেতা, এই নেতাগুলো কি বললো, তারা যখন ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের সাথে সিপিএম এর জোট হয়, তারা বেরিয়ে গিয়ে তৃণমূল করলেন। তাহলে আজকে ওরা কোথায় এলো, কংগ্রেসে এসে ওরা সিপিএম এর সাথে আবার এখানে জোট করলো। কোন মুখে কথা বলে, অদ্ভুত। নিজে কিভাবে এখন মানে মসনদে বসবে সেই দিশায় আছে। 10,323-এর কথা যদি বলি, কারা এর জন্য দায়ী, কমিউনিস্টরা, সিপিএমরা দায়ী, লেফট ফ্রন্ট দায়ী। আর তাদের চাকরি খুইয়ে দেওয়ার জন্য কে দায়ী, এখনের যারা কংগ্রেসে আছে তারাই দায়ী, এবং তাদের এখন একসাথে জোট হয়েছে। অদ্ভুত, মানুষ ওদেরকে চিনে ফেলেছে। এদের যে ধরনের নাটক,
নাটকবাজ আমি বলবো। আমি একবার বলেছিলাম বোম্বেতে অনেক নাট্যকারের এখন অভাব, ওনারা যদি চলে যান নিশ্চয়ই তাড়াতাড়ি চান্স পেয়ে যাবে ওখানে। মানে অদ্ভুত, এত সুন্দর নাটক করতে পারে, এত ভালোভাবে বলতে পারে। আমি এক এক সময় বলি কোন মানে স্কুল থেকে যেন এইভাবে ট্রেনিং নেয়। আরে বলার জন্য তো মিথ্যা কথা বললেও কিন্তু এক এক সময় নিজেরও তো একটা বিবেকে বাধে, কিন্তু এমন ভাবে বলে যে এখানে সামনে যারা বসে আছে সবাই কিছুই বুঝে না, এরকম একটা অবস্থা। মানে কি বলবো ওদেরকে, বহুদিন ধরে ওদের আমি চিনি আমি। তো এই অবস্থা থেকে এখন আমাদের যে এবারের যে ইলেকশন, এই 18তম যে লোকসভার ইলেকশন, সেটা আমাদের চিন্তা করতে হবে আমরা কি সেই মানে সেই দুর্নীতির যে যে সরকার ছিল সেখানে ফেরত যাব, এবং টেররিস্ট চারিদিকে যে চলতো, টেররিস্টদের আনাগোনা, সেই দিকে আমরা যাব। দাঙ্গা যখন হতো চারিদিকে সেই দিকে আমরা যাব। ডেভেলপমেন্ট তো হতোই না, সব জায়গায় তো ডেভেলপ স্ক্যাম। তো এই দিকে যদি আমরা না যাই, তো একমাত্র মোদিজি যিনি কি বলছেন, मैं चौकीदार हूं। কি বলছেন, मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा, এইরকম একজন প্রধানমন্ত্রী। তো আমাদের এই জন্যই বলছি যে আগামী দিন আমাদের দেশের সুরক্ষার প্রশ্নে, আমাদের দেশের ডেভেলপমেন্টের প্রশ্নে, আমাদের নেক্সট যে প্রজন্ম আসছে তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের মোদিজির হাত অবশ্যই শক্তিশালী করতে হবে। কারণ উনি বারবার বলছেন मैं गारंटी दे रहा हूं, मैं गारंटी नहीं, গ্যারান্টি কে আমি গ্যারান্টি দিয়ে রাখুন, যা বলবো সেটা করতে হবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আমরা এখানেও দেখেছি মোদিজি বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। আমরাও প্রতি ঘরে সুশাসনের 2022-এ ওনারই জন্মদিনে 17ই সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম। আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 25শে ডিসেম্বর ওনার জন্মদিন, সেখানে আমরা সমাপন করেছিলাম। তো একসাথে মিলে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনা সব। আমরা যে বলি যে আমরা মানে ডাবল ইঞ্জিনের সরকার, সেটা কিন্তু চিন্তা ভাবনার মধ্যেও দেখুন অনেকটা মিল আছে আমাদের। আপনারা দেখেছেন যখন অপারেশন গঙ্গা, প্রধানমন্ত্রীজি কি করেছেন, উনি যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে উনি আবেদন করেছেন যে আমাদের যারা ভারতীয়রা 23,000 তাদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই, যুদ্ধ বন্ধ হয়ে গেল সাময়িক, শুধু ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে। এর মধ্যে পাকিস্তানি অনেকে ঢুকে গেছে নিরাপদে আসার জন্য, সবাই জানে। উনি নিয়ে এসছেন আমাদের অপারেশন অজয়, যেটা আমাদের ইসরায়েলে হয়েছিল, সেখানেও প্রায় 2100 মতো লোক আমাদের ভারতীয়, তাদেরকে ফিরিয়ে এনেছেন। আমার এখানে যখন মানুষ যারা গার্জিয়ানরা এসে বারবার বলছেন, আমি সেই দিকে বলবো না, এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, কিন্তু এখানে আমাদের মণিপুরে যখন আমাদের ছেলে মেয়েরা পড়াশোনার জন্য গিয়েছে, ওখানে যখন মণিপুরের এই প্রথম একদম পিক আওয়ার, সমস্ত গার্জিয়ানরা আমার কাছে এসছে, বলছে ওনাদেরকে বাঁচান, আমাদের ছেলে মেয়েদের তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। এই ডাবল ইঞ্জিন সরকারের কি সুবিধা দেখুন। আমি যখন এভিয়েশন মিনিস্টার সাথে কথা বললাম, ইউনিয়ন এভিয়েশন মিনিস্টার, যে এই কন্ডিশন, উনি রাত্রিবেলা স্পেশাল একটা প্লেন দিয়ে দিলেন, এবং মণিপুর থেকে নিরাপদে প্রায় 250-র মতো যে ছাত্রছাত্রী ত্রিপুরাতে চলে আসছে, এবং সরকার এর জন্য আমরা তার খরচ বহন করেছি। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই আমাদের বানাতে হবে। ঠিক আছে, এখানে প্লেগ্রাউন্ড, এখানে অলোকবাবু বলেছেন, এগুলো তো হতে থাকবে। আরে প্রথম তো আমাদের রাষ্ট্রবাদী চিন্তা করতে হবে, আমার দেশের জন্য আমি কি করলাম। আজকেও আমার কিছু গার্জিয়ানরা আমার কাছে এসছে, বলছিলে এই জায়গার মধ্যে নেশা করছে, তাদের বিরুদ্ধে একই জায়গার মধ্যে বসে এখান থেকে মানে নেশাও করছে, ড্রিঙ্কসও করছে। আমি ওনাদেরকে বললাম, আপনারা এর জন্য মানে সোচ্চার কেন হবেন না, সরকারের উপর কেন আপনারা খালি বসে থাকবেন, পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না, এর জন্য আপনারা সোচ্চার হন। আমি আপনাদের সাথে আছি, আমাদের সরকার আপনাদের সাথে আছে। তো যতক্ষণ ধরে একটা অ্যাওয়ারনেস রাখবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, 8টা ডিস্ট্রিক্টে আমরা অলরেডি ডিএডিকশন সেন্টার করছি, কিন্তু আপনাদেরও তো সহযোগিতা লাগবে। খালি আমার যে কমপ্লেন যদি করেন সম্ভব হবে না। এখন আমার তো ইচ্ছে হচ্ছে আজকে গিয়ে আমি যাই, ওখানে গিয়ে বসে থাকি, বসে আমি বললাম কি হয়েছে, কেন করছে, এটা তো আমার পক্ষে সম্ভব না। ইচ্ছা হয়, কিন্তু তারপরেও একটা প্রোটোকল আছে, আমি যাবো। কিন্তু এই কাজটা আপনারা সবাই মিলে যদি করেন আমি সাপোর্ট করতে পারবো, বা আমরা সাপোর্ট করতে পারবো। কাজেই এটা সামাজিক পরিবর্তন করতে গেলে আপনাদের এখানে যারাই আছেন তাদেরও কিন্তু মানে আমি আমার ফ্যামিলি, আমার রাস্তা দিয়ে আমি চলে গেলাম বাড়িতে, এই করলে হবে না।
নিজেদেরকেও আরো বেশি সচেতন হতে হবে। এটা কমিউনিস্ট যে লেফট ফ্রন্টের যে ধারণা, এইগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমি এক এক সময় অবাক লাগে যে পশ্চিমবঙ্গের 2003-এ যে কান্তি বিশ্বাস নামে যে ওনাদের লেফট ফ্রন্টের মন্ত্রী ছিলেন, এখানে ত্রিপুরাতে উনি এসে পঞ্চমবার ওদের যে বাম ফ্রন্টের মন্ত্রিসভা এখানে বেরো, তখন ইলেকশনে উনি বলছিলেন, কি বলছিলেন উনি বলছিলেন যে কংগ্রেসরা টেররিস্টদের উপর ভর করে এখানে ক্ষমতায় আসতে চায়, ওদের হাত ঘুরিয়ে দিন। আর আজকে এদের সাথে হাত মিলাচ্ছে নিপেন বাবু নিজে, যে নিপেন বাবুর কারণে আজকে দুমুঠো ভাত খাচ্ছে এই কমিউনিস্টরা। এই নিপেন বাবু কলকাতায় গিয়ে সাংবাদিকদের বলছেন যে এই কমিউনিস্ট আর নেই, এই কমিউনিস্ট যারা করছেন তাদের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমি একদম মানে লিখিত আছে, এখনো আমার কাছে আছে সেই নিউজ পেপারগুলো, এবং ওনার সাথে কি ব্যবহার করেছে আপনারা সবাই জানেন। ওরা তো মানুষকে মানুষ বলে যখন ইউজ এন্ড থ্রো এইগুলো করেছে, ওরা নিজের লোককেই ওরা সম্মান দিতে জানে না, আর মানুষকে কি সম্মান দেবে ওরা। এখন খুব ব্যস্ত, এই সবুজ রঙের একটা টুপি পরে এখন চারিদিকে যাচ্ছে, বড় কষ্ট, খুব পরিশ্রম করছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে যে রাজনীতির সংজ্ঞায় এখন পরিবর্তন হয়ে গেছে। সবাই মানুষ চায় যে শান্তিতে থাকি, এরপর তো আগে তো নিজের জীবন বাঁচক, নিজে শান্তিতে থাকি, তারপর বাকিগুলো আসবে আস্তে ধীরে। সেগুলো করব আমরা, এবং নিশ্চয়ই আমরা করব, কারণ আমাদের সাথে যার উপর আমাদের অগাধ বিশ্বাস, যাদের উপর আমাদের আস্থা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাইকে আমি একটা কথাই বলবো, আমাদের পশ্চিম আসনে দুটো আসন, পূর্ব আসনে আমাদের দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে নিয়ে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়, এবং এখানে আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য, সবার পরিচিত মুখ বিপ্লব কুমার দেবজি। আমি আশা করি